ক্রমিক সংখ্যার ক্রমিক শব্দের অর্থ হলো মাঝখানে কোনো গ্যাপ থাকতে পারবে না। স্পেশালি যেমন এক থেকে শুরু হলে 1 2 3 4 5 হয়, কিন্তু 1 3 5 7 এটাকে ক্রমিক বলা যাবে না। 2 4 6 8 এটাকে ক্রমিক বলা যাবে না। তার মানে ক্রমিক হতে হলে সংখ্যা দুটি পরপর হতে হবে, হয় 5 6 অথবা 1 2 3 5 6 7, মানে যেখানেই হোক সেটিকে ক্রমিক হতে হবে। এখন আমি একটু রিটেন শেখাই আগে 63 থেকে, তারপরে শর্টকাট শেখাচ্ছি। একটা রিটেন করে দিচ্ছে, একই নিয়মের একটা করে শর্টকাট করে দিচ্ছে। শুরুতে এই 63 নাম্বার কোশ্চেন দেখো। প্রশ্নকর্তা বলছে দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 119 হলে ছোট সংখ্যাটা কত। তো আমার মাথার মধ্যে প্রশ্ন, দুটি ক্রমিক সংখ্যা তো আমরা জানি না কোন দুইটা, সে দুটো আগে ধরে নিতে হবে। তাদের বর্গ করতে বলছে, তারপর অন্তর্মানে বিয়োগ করলে উত্তর হবে 119। তাহলে ছোট সংখ্যাটা কত? দুটো ক্রমিক সংখ্যার মধ্যে নিঃসন্দেহে একটা ছোট একটা বড়। কাজে ভাষাটা দুই ভাবে লেখার সুযোগ আছে। একটি হলো ধরি ক্রমিক সংখ্যা দুটি যথাক্রমে একটা এক্স একটা x+1, অথবা ধরি ছোট সংখ্যাটা এক্স আর বড় সংখ্যাটি কি হবে, কে বলতে পারবে? x+1। x+1। যেহেতু সংখ্যাটা ক্রমিক, তাহলে স্বাভাবিকভাবেই একটা এক্স একটা x+1। আশা করি এ পর্যন্ত সবাই বুঝতে পারছো। একটা এক্স একটা x+1, আমি অঙ্ক করে করছিলাম 63 নাম্বার। প্রশ্নকর্তা বলেছে এই দুটো সংখ্যার বর্গ করো। তো বর্গ করতে তো আমরা জানি বর্গ মানে হলো স্কোয়ার। এটা ছোটটাকে বর্গ করলাম, বড়টাকে বর্গ করলাম। আচ্ছা, বর্গ করে অন্তর মানে বিয়োগ করলে উত্তর পাবে 119। শুধুমাত্র সতর্ক থাকতে হবে, যেহেতু বিয়োগ করতে হবে, বিয়োগের ক্ষেত্রে আগে বড়টা লিখতে হয় পরে ছোটটা। তো বড়টা x+1 হোল স্কোয়ার মাইনাস ছোটটা x²। এটা বড়টার বর্গ, এটা ছোটটার বর্গ, মাঝখানে অন্তর মানে বিয়োগ 119। এই হলো এক্স এর মান বের করলে উত্তরটা হয়ে গেল। এটা রিটেন। কেন তোমাকে রিটেন শিখতে হবে? বিকজ পরীক্ষায় হঠাৎ করে একটি প্রশ্ন পড়েছিল, দুটি ক্রমিক সংখ্যার বর্গের যোগফল হতে সংখ্যা নির্ণয়। মাঝখানে মাইনাস না হয়ে তখন বর্গের প্লাস সাইন হবে এখানে। তো এখন দেখো a+b হোল স্কোয়ারের সূত্র a² + 2ab + b² মানে 1² করলে একই হবে, তবু লিখে রাখলাম। আর x² যা আছে তাই। 2 কে x দিয়ে গুণ করলে 2x, 1 কে হোল স্কোয়ার করলে 1, প্লাস এবং মাইনাস x² কেটে গেল। এই +1 অপোজিটে যে -1 হয়ে গেল। 118কে 2 দিয়ে ভাগ করলে 5 দুগুণে 10, 18 9 দুগুণে 18 59 হয়। তাহলে সব থেকে ছোট সংখ্যা x এর মানটা বের হয়েছে 59, তার থেকে একটু বড় যেটি 60। তাহলে এখানে 63 থেকে 73 পর্যন্ত এই যে 10টা অঙ্ক, বাংলাদেশের ইতিহাসে যেখানেই পড়ুক ক্রমিক সংখ্যার বর্গের অন্তর, তাহলে লেখার নিয়ম কি? ধরে নিতে হবে ক্রমিক সংখ্যা দুটি যথাক্রমে একটা এক্স একটা x+1, অথবা ছোটটা এক্স বড়টা x+1। তো এভাবে যদি আমরা করি তাহলে দেখো 26 বিসিএস এ পড়েছিল, বাংলাদেশে 22তম বিসিএস এর কোশ্চেন। শিক্ষক নিবন্ধন 24 সালে পড়েছে, তোমরা দেখছো, হ্যাঁ? তাহলে রিটেনটা একটা করে দিলাম, বাকিগুলো এটাকে রেকর্ডিং দেখে করে নিতে পারবো। তো এভাবে আমি আমাদের বই রেকর্ড হয়ে যাওয়ার পরে তোমাদেরকে প্রতিটা নিয়মের একটা করে অঙ্ক শেখাবো, একবার রিটেন একটা শর্টকাট, বাকিটা রেকর্ডিং দেখে দেখে নিবে। তো এখন আসো আমরা একটি শর্টকাটটা করে দিই। তো শর্টকাটটা মুখে মুখেই করা যায়, তোমরা জানো। ক্রমিক সংখ্যার বর্গের অন্তর হতে সংখ্যা নির্ণয় যদি বলে, তাহলে শর্টকাটে করার নিয়ম হলো, শর্টকাট বা টেকনিক যে যেভাবেই নামকরণ করো, ছোট সংখ্যাটা কিভাবে বের করতে হয় আর বড় সংখ্যাটা কিভাবে বের করতে হয়। সূত্র: যদি ছোট সংখ্যা জানতে চাওয়া হয়, তাহলে প্রশ্নে যে বর্গের অন্তর দেওয়া থাকবে সেখান থেকে 1 টাকা বিয়োগ করে 2 দিয়ে ভাগ করতে হবে।
বলো প্রশ্ন, বর্গের অন্তর কত টাকা লেখা আছে? তন্ময়। 119। 119 মাইনাস 1 টাকা বিয়োগ করে 2 দিয়ে ভাগ। তাহলে 118কে 2 দিয়ে ভাগ করলে ছোট সংখ্যাটা 59। আর যদি ছোটটা না বলে বড়টা বলে, তাহলে সূত্র বর্গের অন্তর যেটা প্রশ্নে উল্লেখ করা থাকবে তার সাথে 1 টাকা যোগ করে 2 দিয়ে ভাগ করবে। তাহলে 119, 1 টাকা যোগ করলে 120, 2 দিয়ে ভাগ করলে 60। তাহলে একটা 59, একটা 60। আমি এবার মুখে মুখে বাকিগুলো করে করে যাচ্ছি, তোমরা শুধু শুনতে থাকো। 64 নাম্বার, দুটি ক্রমিক পূর্ণ সংখ্যা নির্ণয় করো যাদের বর্গের অন্তর 23। তাহলে ধরি ক্রমিক পূর্ণ সংখ্যা দুটি যথাক্রমে একটা এক্স, একটা x+1, রিটেন আগের মতো। তাদের উভয়কে স্কোয়ার করে মাঝখানে বিয়োগ করলে উত্তর হবে 23। আর শর্টকাটে ছোট সংখ্যা বললে 23 টাকা থেকে 1 টাকা বিয়োগ করে 22 হবে, 22কে 2 দিয়ে ভাগ করলে 11 উত্তর। আর বড় সংখ্যা যদি জানতে চাওয়া হয়, 23-এর সাথে 1 টাকা যোগ করে 24, 24কে 2 দিয়ে ভাগ করলে 12 উত্তর। তাহলে একটা 11, একটা 12। একইভাবে দেখো এই বর্গের অন্তর 37, 1 টাকা বিয়োগ করে 2 দিয়ে ভাগ করলে 36কে 2 দিয়ে ভাগ করলে 18 ছোট সংখ্যা, 1 টাকা যোগ করে হবে 38কে 2 দিয়ে ভাগ করলে 19 হলো বড় সংখ্যা। 18, 19। আশা করি এভাবে বর্গের অন্তর লেখা থাকলেই যেখানেই বর্গের অন্তর থেকে সংখ্যা নির্ণয় সেখানেই খুব শর্টকাটেই করে ফেলতে পারবে। তাহলে একজন একটু মুখে মুখে আমাকে বলো, 69 নাম্বার, হীরক এবং মাহবুব আক্তার রাখি, তোমরা দুজন বলো তো দেখি, এই 69 নাম্বার দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 199 হলে বড় সংখ্যাটি কত? স্যার 100। বড় বলেছে তো, 199 সাথে 1 টাকা যোগ করলে 200 টাকা, 2 দিয়ে ভাগ করলে 100 টাকা। আশা করি বুঝতে পারছো। পরের টাইপে চলে যাচ্ছে। যত বড় তত ছোট হতে সংখ্যা নির্ণয়, বা যত লাভ তত ক্ষতি হতে সংখ্যা নির্ণয়, বা ইংলিশে জনতা ব্যাংকে পড়েছে এ নাম্বার ইজ অ্যাজ মাচ গ্রেটার অ্যাজ লেস দেন। বাংলা অর্থ একটি সংখ্যা যত বড় তত ছোট। ইংলিশে কি বললাম বলো? অ্যাজ মাচ গ্রেটার অ্যাজ লেস দেন। আমি একটু কম্পোজ করে দিচ্ছি ফর ইউর বেটারমেন্ট। তাহলে যত বড় তত ছোট হতে সংখ্যা নির্ণয়, অথবা কি বলেছে বলো? যত লাভ তত ক্ষতি হতে হতে সংখ্যা নির্ণয়, অথবা যত লাভ তত ক্ষতি, যত বড় তত ছোট হতে সংখ্যা নির্ণয়। অথবা ইংলিশটা কি বলেছে বলো? এ নাম্বার ইজ অ্যাজ মাচ গ্রেটার অ্যাজ লেস দেন। তাহলে এরূপ যত তত বলা থাকলে, যেমন মৌখিকভাবে একটি প্রশ্ন করি তোমাদেরকে, একটি দ্রব্য 500 টাকায় বিক্রি করলে যত ক্ষতি হয়, 500 টাকায় বিক্রি করলে ক্ষতি হয়েছে, 700 টাকায় বিক্রি বিক্রি করলে ঠিক তত লাভ হয়। ক্রয় মূল্য কত? 500 টাকা বিক্রি করলে যত ক্ষতি হয়, কত টাকা ক্ষতি আমরা জানি না। 700 টাকা বিক্রি করলে ঠিক তত টাকা লাভ হয়। ক্রয় মূল্য কত? যত তত বললে দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করে দিবা। 1200, 2 দিয়ে ভাগ করলে 600 টাকা উত্তর। তো এখন রিটার্ন করে দেওয়া যাবে। কিন্তু তোমরা যদি বলো এই টাইটেলটা রিটার্ন সাধারণত পরীক্ষায় পড়ে না, এন্ড দ্যাটস ওয়াই তোমরা সরাসরি শর্টকাট শিখে নিলেই হচ্ছে। 71 থেকে 77 পর্যন্ত এই 8টা অঙ্কের জন্য আমরা যত তত লেখা থাকলে দুটো সংখ্যা যোগ করে 2 দিয়ে ভাগ করলে সংখ্যাটি পেয়ে যাব। তাহলে সূত্রটা শুধু লিখে নাও। 71 প্রাইমারিতে পড়েছিল 23 সাল। আক্ষেপের সাথে জানাচ্ছি, যা পড়াবো তাই পরীক্ষার প্রশ্ন, কিন্তু পরীক্ষায় ভুলে যাবে, কারণ প্র্যাকটিস ছাড়া 25টা ম্যাথমেটিক্সের অধ্যায় কমপক্ষে, মানসিক দক্ষতা দিয়ে 30 থেকে 35টা টাইটেল ছাত্ররা মনে রাখতে পারে না। তাহলে সূত্র কি বলেছি বলো? সংখ্যাটি সমান সমান সংখ্যা দুটির যোগফল ডিভাইডেড বাই 2।
একটু হোয়াইট বোর্ডটা দেখো। একটি সংখ্যা 742 হতে যত বড়, 830 হতে তত ছোট, সংখ্যাটি কত? তাহলে যত তত বললে দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করে দিলে, যোগ করলে হচ্ছে 2, 3 হচ্ছে 7, 8 7 1572। এটাকে 2 দিয়ে ভাগ করলে অপশানে যা আছে তাই উত্তর পাবে, 786। সো দিস ইজ দ্য ওয়ে হাউ টু ক্যালকুলেট। আশা করি যত তত বললে কোনো অসুবিধা হবে না। কেউ কি আসো স্যার রিটেনটা না শিখলেই আমার নয়, শিখিয়ে দেন। যদি তোমরা নাছোড়বান্দা হও শিখিয়ে দিব। আর যদি তোমরা বলো যেহেতু আপনি বলছেন রিটেন পড়বে না, তাহলে না শিখলে চলবে, তোমরা যেমনটি প্রত্যাশা তোর করো। নাম্বারটা একটু। কোনটা বলো? কত নাম্বার? স্যার 77। 77। একটি সংখ্যা 560 থেকে যত ছোট, 380 থেকে তত 3.5 গুণ বেশি, সংখ্যাটি কত? তত বেশি বললে তো ভালোই লাগতো, কিন্তু তত 3.5 গুণ বেশি বলেছে। এটা কিন্তু রিটেন না করলে হবে না। এটা কারণ এটা আর কি ইউবি, হ্যাঁ, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের প্রশ্ন। এই কারণেই ব্যাংক মানেই বোঝই তো। তো এটার জন্য তোমাদের রিটেন শেখাতে হবে, তাহলে বাধ্য হয়ে রিটেন তো শেখাতেই হচ্ছে। যত তত বললে আর সমস্যা ছিল না, দ্বিগুণ তিনগুণ বলেছে তো। তাহলে একটু খেয়াল করো, বলছে সংখ্যাটা কত, রিটেন করে দিচ্ছি 77। দেখো, ধরি সংখ্যাটি এক্স, ওকে, 560 থেকে যত কম, সংখ্যাটি কত এক্স, হ্যাঁ। প্রথম শর্ত মতে দেখো এবং দ্বিতীয় শর্ত মতে, অথবা একবারেও লেখা যাবে তোমরা যদি আমাকে অনুমতি দাও। আমি একবারে লিখে দিচ্ছি। তোমাদের দ্বিতীয় অধ্যায় আমি সম্ভবত শুরু করতে যাচ্ছি, এরপরে ইকুয়েশন বা সমীকরণ। সেই সমীকরণের শত শত অঙ্ক, প্রায় ওখানেও 3-400 অঙ্ক, সবগুলো আমি দাঁড়িপাল্লা করে 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 দেখাবো। দাঁড়িপাল্লা আমরা কখন তৈরি করব? যদি কোনো প্রশ্নে তুলনা করে যে পিতার বয়স নাকি বাবার থেকে, সরি দুঃখিত, পিতা নাকি পুত্র থেকে 3 গুণ বেশি, তাহলে এক পাশে পিতা এক পাশে পুত্র, একজন বেশি আছে ওজনে, বয়সে একজন কম আছে। রহিমের কাছে করিমের থেকে 500 টাকা বেশি আছে, এক পাশে রহিম এক পাশে করিম, একদিকে টাকা বেশি আছে একদিকে কম আছে। এই ইকুয়াল শব্দের অর্থ পাল্লাটাকে সমান করে নিলে উত্তরটা শেষ হয়ে যাবে। বলছে একটি সংখ্যা 560 থেকে যত কম, তাহলে বলো তো সংখ্যাটি কম নাকি 560 কম? কে বলতে পারবে? সংখ্যাটি কম। সংখ্যাটি কম স্যার। 560 থেকে যত কম, হ্যাঁ, তাহলে সংখ্যাটি কম। কত কম একটু দেখি, 560 থেকে সেই সংখ্যাটা বিয়োগ করে দিলে বুঝতে পারবো যত কম। এক পাশে 380 থেকে তত বেশি, কিন্তু শুধু তত বেশি না, তত 3 গুণ বেশি। 380 থেকে, দেখো বেশি, এখন এক্স নিজেই বেশি, সংখ্যাটা বেশি 380 থেকে, স্বাভাবিক বেশি না, তত 3.5 গুণ বেশি। 3.5 লেখা আছে ওখানে, 3.5 মানে কি? তিনের আহ, লেখা যেতে পারে 3.5, অথবা দশমিক উঠে দিয়ে যে প্যাটার্ন আমরা জানি, 5 × 2 = 10, 5×7 = 35, 7/2। 3.5 লিখতে বললে 3.5 লিখলো, তোমরা যদি বলো দশমিক উঠে 7-2 লিখে দিলে সহজ হবে ক্যালকুলেশন, সেটাও লেখা যেতে পারে। কোনটা লিখবো? 3.5, 3.5 লিখবো, এক্স এর মান বের করলে উত্তরটা হয়ে যাবে। তাহলে এখানে বলেছে 560 থেকে যত কম, তার মানে সংখ্যাটা কম, আর 560টা বড় ডিজিট, কত কম বিয়োগ করলে বুঝতে পারছি। এবার আবার সংখ্যাটা বেশি, 380 থেকে যত তত বেশি, তো এটা বিয়োগ করলে কত বেশি বোঝা যাচ্ছে? বলছে তত 3.5 গুণ বেশি, এত থেকে তত 3.5 গুণ বেশি, এক্স এর মান ক্যালকুলেশন করে বের করতে হবে। সো ক্যালকুলেশন করে দিব নাকি পারবে? করে দেন স্যার। কেউ কোনো কথা বলছে না। 3.5-কে এক্স দিয়ে গুণ করলে 3.5x, মাইনাস 380-কে 3.5 দিয়ে গুণ করতে হবে, হ্যাঁ।
তো দশমিকের গুণ দশমিক নেই মনে করে তোমরা করে নিবে, 380 গুণ 3.5। দশমিকের গুণ দশমিক নেই মনে করে করছি, দেখো। তো একটা শূন্য আমরা আগে এক পাশে বসিয়ে নিলাম, মূলত 38 আর 35-কে গুণ করব। 38 আর 35, 5 8 40 শূন্য, হাতে 4, 3 5 15 আর 4 19, 190। 3 8 24 4, হাতে 2, 3 3 9 2 11, 9 7 13, 3 হাতে 1 2 আর 3, 13,300। 13,300 একটার আগে দশমিক বসালে 1330 হবে। গুণ করলে হবে 13,300, কিন্তু যেহেতু একটার আগে দশমিক আছে, পরে গুণ করার পরে দশমিক বসালে 1330 টাকা হয়েছে। এবার ম্যাথমেটিক্সের ভাষা হলো সংখ্যাটা এক পাশে আসবে, চলকটা এক পাশে থাকবে। 560 ওই 1330 এ পাশে এসে যোগ করে দিলাম। 3.5x, এই প্লাস এক্সটা মাইনাস এক্সটা ওই পাশে যে প্লাস এক্স হয়ে গেল। 3.5 আর একটা এক্স মানে মোট 4.5টা এক্স। এটা যোগ করলে 6 আর 3 9, 5 আর 3 8, 1890। 1890-কে ভাগ করে দাও 4.5 দিয়ে, 4.5, তাহলে এক্স এর মানটা পেয়ে যাচ্ছে। এবার ভাগ তো স্বাভাবিকভাবে আমরা পারি না, দশমিক উঠানোর নিয়ম, দশমিকের কারণে একটা এক, একটা ডিজিটের জন্য একটা শূন্য। 5 দিয়ে কাটলে 5 দুগুণে 10, 5 নং 45। অনুমান করছি না কাটাকাটি গেলে তার প্রশ্নকর্তা দেয়নি, সরাসরি কেটে ফেলি। 9 1 9, 9 2 18, 9 1 9, 9 0 0, 9 1 9, 9 2 18, 210। 210-কে 2 দিয়ে গুণ করলে 2 1 2, 2 2 4, 420 হয়েছে। জানি না অপশনে আছে কিনা, একটু দেখতে হবে, নাকি 520। 100 টাকা কম হয়ে গেল, কারণ কি কম্পোজ মিসিং হয়েছে অনুমান করছে। আমি কি যোগ বিয়োগে ভুল করেছি কোথাও? তাহলে তো আমার উত্তর এসেছে 420, এখানে তো উত্তরে অপশনে রয়েছে 520, কথাটা ঠিক নয়। এখানে সংখ্যাটি হলো 420। আমি যদি ঠিক করে ক্যালকুলেশন করে থাকি, 5 দুগুণে 10, 5 9 45, 9 1 9, 9 2 18, এখানে 9 1 9, শূন্যটা বসিয়ে নিলাম। 21 2 42, 420 টাকা হবে কারেক্ট উত্তর। 420। তাহলে এই অঙ্কটার জন্য একটু রিটেন, এবং অঙ্কটা তুলনামূলক ক্রিটিক্যাল, সময় নষ্ট হলো আমাদের অনেক। হ্যাঁ, আমি পরের টাইপে চলে যাচ্ছি, রেকর্ড করা আছে, তোমরা দেখে নিতে পারবে পরে, আবার রেকর্ডিংটা দিয়ে দিলে। পরের টাইপ দেখো, স্থানীয় মান ও প্রকৃত মান। যদিও ব্যাংকে প্রকৃত মান পড়ে, তোমাদের চাকরিতে শুধু স্থানীয় মানটাই পড়বে। স্থানীয় মানের ইংলিশ হলো লোকাল ভ্যালু, আর প্রকৃত মানের হলো ফেস ভ্যালু। ব্যাংকে যারা পরীক্ষা দেয় তাদের প্রশ্ন হলো লোকাল ভ্যালু ভার্সেস ফেস ভ্যালু। আমি তোমাদের একটু শেখাচ্ছি জাস্ট। স্থানীয় মান, লোকাল ভ্যালু কোনটা আর ফেস ভ্যালু কোনটা? বাংলাদেশ ব্যাংকের একটু কোশ্চেন খেয়াল করো। 7 3 6 9 8 4, সাপোজ বলা হয়েছিল এরকম এরূপ 6টা ডিজিট দিয়ে, এখানে 6 যেখানে আছে, 6 অঙ্কটির স্থানীয় মান ও প্রকৃত মানের ব্যবধান কত? ইংলিশে লেখা ছিল, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন লোকাল ভ্যালু অ্যান্ড ফেস ভ্যালু অফ ডিজিট 6 ইন দ্য ফলোয়িং নাম্বার। এর নিচের সংখ্যাটিতে 6 অঙ্কটার স্থানীয় মান ও প্রকৃত মানের ব্যবধান কত? তাহলে সর্বপ্রথম স্থানীয় মান লিখি। 4-এর স্থানীয় মান কত হবে? একক। 4 এককে আছে, 1 দিয়ে গুণ করলে 4 1 4। ধন্যবাদ। 8 দশক স্থানে আছে, তাই 10 দিয়ে গুণ করলে 8 10 আসে, এটা অ্যাকচুয়াল নিয়ম। 9 শতক স্থানে আছে, কাজে 100 দিয়ে গুণ করলে 9 100 900, কাজে 9-এর স্থানীয় মান 900। 6 সহস্রাব্দ স্থানে আছে, বিধায় 1000 দিয়ে গুণ করলে 6000। আবার 3 অযুত স্থানে আছে, 10,000 দিয়ে গুণ করলে 30,000। আবার ছোটবেলায় আমরা এই অ্যাকচুয়াল নিয়মে না শিখে, যদিও মুখস্থ করেছিল ছোটবেলায়, একক দশক শতক সহস্রাব্দ অযুত লক্ষ নিযুত কোটি, মুখস্থ আছে না সবার? এই যে একক মানে 1 দিয়ে গুণ, দশক মানে 10 দিয়ে গুণ, শতক মানে 100 দিয়ে, সহস্রাব্দ মানে 1000 দিয়ে। দিস ইজ অ্যাকচুয়াল রুলস। বাট আমরা যেভাবে অভ্যস্ত ছোটবেলা থেকে, একক স্থানে যেটা আছে সেটা স্থির থাকবে, দশকে যেটা আছে তার পাশে যেহেতু একটা ডিজিট, একটা শূন্য বসিয়ে নিলে হচ্ছে। 9-এর পরে 2টা ডিজিট, তাহলে 9-এর পরে 2টা শূন্য বসিয়ে নাও। 6-এর পরে 3টা ডিজিট, 3টে শূন্য বসায় নাও। এভাবে শর্টকাটও করা যায়।
যাক, তাহলে 6 অঙ্কটার স্থানীয় মান পেলাম 6,000। এবার আসলে 6 অঙ্কের প্রকৃত মান বলো তন্ময়। 6 টাকা নিয়ে বাজারে চকলেট কিনতে গেলে কয় টাকা চকলেট কিনতে পাওয়া যায়? 6 টাকায় বাজার করতে গেলাম, 6 টাকা নিয়ে কয় টাকা চকলেট কেনা যাবে? 6 টাকারই কিনতে পারবো। সো ফেস ভ্যালু শব্দের অর্থ হলো প্রকৃত মান, মানে যার যে ভ্যালু সেটাই তার প্রকৃত মান। তাহলে এটি হলো স্থানীয় মান এবং প্রকৃত মান নিয়ে কথা। তাহলে খুব সংক্ষেপে বুঝতে পারলাম স্থানীয় মান হাউ টু ক্যালকুলেট। আমি আরো একটা একটু দেখাই। প্রকৃত মান নিয়ে তোমাদের পিএসসি প্রাইমারি বিসিএস এর কোশ্চেন হবে না। আহ, তবু একজন আমাকে বলো 4, 5, 9, 7, 8, এখানে 5-এর স্থানীয় মান কত হবে? 5-এর পরে কয়টা ডিজিট আছে? 4টা। 4টা শূন্য। 50,000 হবে। 4-এর স্থানীয় মান কত হবে? 4-এর পরে ডিজিট কয়টা? 3টা। 3টা শূন্য। 3টা 4,000। দিস ইজ দ্য ওয়ে হাউ টু ক্যালকুলেট। যাই হোক, এই টাইপের চাকরির যে প্রশ্নগুলো বাংলাদেশে পড়েছে তা ভেরি ইজি টু ক্যালকুলেট। এগুলো জন্য এসব কিছুই জানার দরকার নেই, শুধু বৃহত্তম সংখ্যা আর ক্ষুদ্রতম সংখ্যা বুঝলেই হয়। 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে ছোটবেলায় শিখেছো 4টা নয়। 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 4টাই শূন্য। কোনটা লিখবো বলো? 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা আচ্ছা, তো 4টা একটা নয়। এক- একটা এক ছোটবেলায় 3টা আমরা শূন্য। শিখেছি 4 অঙ্কের ক্ষুদ্রতম মানে ছোটই সব থেকে। 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা 4টাই নয়। 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যদি 4টায় শূন্য লেখা হয় তাহলে তো কোনো মান হয় না। এই কারণে প্রথমটাকে 1 লিখে নিতে হয়, এটা বাংলা লিখে দেখা যায়, বাকিগুলো শূন্য। একইভাবে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা কয়টা নয় হবে? 5টা নয় হবে, যেহেতু 5টা অঙ্ক লাগবে। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 5টাই শূন্য, নাকি প্রথমটা 1 লিখতে হবে? 5টা অঙ্ক লিখবো। এবার আসলে মুখে মুখে তাহলে উত্তরগুলো করে ফেলছে দেখো। 1 অঙ্কের বৃহত্তম সংখ্যা 1টা নয়। 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা 2টা নয়। 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা 3টে নয়। অঙ্ক তো একটাই লিখতে পারবো, সিঙ্গেল ডিজিট। 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা 4টা নয়। 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 1-এর পরে দুটো শূন্য লিখলে বিয়োগ করতে বলেছে, বিয়োগ বাসায় বসে করে নিও। এখানে লেখা আছে 40 থেকে 100 পর্যন্ত বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর কত? দুঃখ প্রকাশ করছে, এটা এই টাইপের অঙ্ক নয়। এখান থেকে কেটে জায়গায় চলে যাবে। 40 থেকে 100 পর্যন্ত মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর, এটা অলরেডি এখানে কম্পোজ করা আছে। 81 নম্বর দেখো, বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট 555 এর মাঝের অঙ্কের স্থানীয় মান কত? মাঝের অঙ্ক মানে কি? 5। তো 5-এর স্থানীয় মান 5-এর পরে কয়টা ডিজিট আছে? বুঝতে পারছো তো সবাই? 5-এর পরে একটা ডিজিট, তো একটা শূন্য, 50 উত্তর। এবার আরেকটা টাইপের কোশ্চেন পড়বে 82, 83, 84 অনুরূপ। এগুলো হলো 4টা 5টা ডিজিট দেওয়া থাকবে, এগুলোকে সাজিয়ে সব থেকে বড় সংখ্যা লেখো এবং সব থেকে ছোট সংখ্যা লিখে তাদের বিয়োগ করে দেখাতে হবে। তো বড় মানে ছাত্র ছোটবেলা থেকে শিখেছে, বড় থেকে বৃহত্তম মানে বড় থেকে ছোট, আর ক্ষুদ্রতম মানে ছোট থেকে বড়। 82 নাম্বার বলছে 4টা অঙ্ক দেওয়া আছে, বৃহত্তম সংখ্যা লেখো। 0, 1, 2, 3, বড় হলে 3, 2, 1, 0। এবার একজন বলো তো ক্ষুদ্রতম কি 0, 1, 2, 3 নাকি 1, 0, 2, 3? স্যার 3। কারণ 0, 1, 2, 3 লিখলে কি সমস্যা হয়? শূন্য যদি শুরুতেই লিখতাম এটাই সিরিয়ালে ঠিক ছিল, ছোট থেকে বড় ক্ষুদ্রতম, কিন্তু শূন্য প্রথমে লিখলে শূন্যটা মিনিংলেস হয়ে যায়। এ কারণে শূন্যের পরে যে ছোট আছে তাকে আগে লিখতে হবে। তাহলে এখন আমি তোমাদের ম্যানুয়ালি ধরবো, তোমরা আমাকে বলবে। 5, 0, 7, 9, 8, 2, এই 6টা অঙ্ককে ব্যবহার করে সব থেকে বড় সংখ্যা একজন বলো দেখি। 9, 8, 7, 5, 2, 0। বড় থেকে ছোট, কিন্তু ছোট থেকে বড়কে আগে শূন্য লিখবো নাকি শূন্যর পরে যে ছোট আছে তাকে আগে লিখতে হবে বলো? 0, 2, 5, 7, 8, 9। তার সুন্দর পরে যে ছোট। শূন্যের পরে দুই যে ছোট দুই তাকে শূন্য হবে। 2 আগে, তারপর শূন্য, আর বাকিগুলো ঠিক দুই থাকবে। শূন্য। 5, 7, 8, হ্যাঁ। 9। তাহলে আশা করি বোঝাতে পেরেছি যে ছোট থেকে বড়টা আমরা ভুল করে ফেলি, শূন্যটাকে প্রথমে লিখে। নিকট হলে নিয়ম হলো শূন্যের পরেরটা আগে লিখবো, যেমন এখানে দেখো 4, 3, 2, 1, 0 লিখবো, পরে 1, 0, 2, 3, 4 লিখে বিয়োগ তো পারো তোমরা, যোগ বললে যোগ করবে, গড় করতে বললে দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করবে।
8 2 2 0, 2 0 2। এটা কি হবে বলো তো? এটা ছোট থেকে বড় একজন বলো, শুরু 80 নাম্বার। স্যার 2 0 বলছে বড় থেকে 2 বৃহত্তম ও ক্ষুদ্রতম। বৃহত্তম হলো এটা, প্লাস ক্ষুদ্রতম আগে শূন্য নাকি আগে 2? 2 তারপরে কি? 2 0 2 8। 2 8। বলছে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার গড় বের করো। গড় মানে আমরা ছোটবেলা থেকে শিখেছি দুটো সংখ্যার গড় মানে দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করো, তিনটে সংখ্যার গড় মানে তিনটে যোগ করে 3 দিয়ে ভাগ করো, তাই না? এগুলো আমরা জানি আশা করি। সো আশা করি এই টাইপটা ওকে। আমরা এখন চলে যাচ্ছি জোড় ও বিজোড় সংখ্যা ক্যালকুলেশন। তাহলে আমাদের এই লেকচার শিটটা তোমাদের যেটা সফট কপি দিয়েছে, হার্ড কপি, সেটা কমপ্লিট হয়ে যায়। জোড় ও বিজোড় সংখ্যা নির্ণয়। অনেকের ধারণা জোড় বিজোড় তো অনেক মার্কেটের অনেক বই লেখা আছে যেখানে লেখা আছে জোড় গুণ জোড় সমান সমান জোড়, আবার বিজোড় গুণ বিজোড় সমান সমানও বিজোড়। যেমন 3 3 কে 9 বিজোড়, 5 5 25 বিজোড়। আর জোড় গুণ করলে জোড় হয় 2 2 4, 3 3 কে 3 সরি 4 4 16। তো অনেকে মুখস্থ করে। আসলে জোড় বিজোড় এই যে 90 থেকে 95 যে 6টা অঙ্ক তোমরা দেখছো, এই অঙ্কগুলো সলিউশন করার স্ট্র্যাটেজি হলো জোড় এবং বিজোড় সংখ্যা প্রমাণের সব থেকে বেস্ট টেকনিক হলো, নো নিড টু বি মেমোরাইজ, মুখস্থ করো না। বেস্ট টেকনিক হলো মান ধরে প্রমাণ করা। সেটা কেমন একটু দেখায়। মান ধরে প্রমাণ করা অর্থাৎ যদি কোনো প্রশ্নকর্তা তোমাকে বলে দেয় যে এক্স একটি জোড় সংখ্যা, জোড় বললেই তুমি তার মান ধরে নিবে 2। আর যদি বলে ওয়াই একটি বিজোড় সংখ্যা, তার মান ধরে নিবে 3। তাহলে জোড় বললে মান ধরবে পরীক্ষায় 2, আর বিজোড় বললে 3 ধরবে। কোনো কোনো ছাত্র প্রশ্ন করে স্যার বিজোড় বললে 1 ধরলে কি অসুবিধা? আসলে এক মাঝে মাঝে উত্তর দিতে ব্যর্থ হয়, বিকজ এক গুণ এবং ভাগে অন্যের উপরে কোনো প্রভাব বিস্তার করতে পারে না। যেমন আমার মনে হলো 9 টাকার সাথে 1 টাকা গুণ করব, এক মিনিংলেস হয়ে যায়। 9 টাকার সাথে 1 টাকা ভাগ করবো, 9ই থাকে। গুণ ভাগে এক যেহেতু প্রভাব ফেলতে পারে না, এক না ধরে জোড় বললে 2 ধরবে, বিজোড় বললে 3 ধরবে। তাহলে বলো দেখি একজন, সুমাইয়া আফরিন, আব্দুল জব্বার, অনিক মাহমুদ, যদি বলা হয় এক্সও জোড় ওয়াইও জোড়, কত ধরবে মান? একটা 2 একটা 4। দরকার নেই, তুমি দুটোই 2 ধরো, কোনো অসুবিধা নেই। কনসেপ্ট রাইট। 2 4 ধরলেও হবে, কিন্তু জোড় বললেই সবই 2 ধরো। এক্সও বিজোড় ওয়াইও বিজোড়, কষ্ট করার দরকার নেই। 103 ওয়াইও 3, উত্তর পেয়ে যাবে, স্মুথলি পেয়ে যাবে। ঠিক আছে, এবার দেখো হাউ টু প্রুভ। আমরা প্রথমটাই কোশ্চেন নাম্বার 90, 32 বিসিএস এর কোশ্চেন করে দিচ্ছি দেখো। 90 বলেছে এক্স এবং ওয়াই উভয় বিজোড় সংখ্যা। বোঝা যাচ্ছে স্পষ্টতই বিজোড় বললে মান ধরবো 3, এক্স এর মানও 3, ওয়াই এর মানও 3, কারণ দুটোই বিজোড় হলে নিচের কোনটি অবশ্যই জোড় সংখ্যা হবে? উত্তর অবশ্যই জোড় হতে হবে। অপশন ক প্রমাণ করি। এক্স প্লাস ওয়াই প্লাস 1, আমি তো উপরে মান লেখা আছে। এক্স এর মান 3 ধরেছি, ওয়াই এর মান 3 1, 3 আর 3 6 আর 1 7। উত্তর হয়ে গেছে বিজোড়, কিন্তু আমার প্রশ্নকর্তা বলেছে জোড় হতে হবে। খ নাম্বার, এক্স আর ওয়াই, এক্স এর মানও 3, ওয়াই এর মানও 3, 3 3 কে 9, এটাও বিজোড় হয়ে গেল। গ নাম্বার, এক্স ওয়াই প্লাস 2, 3 3 কে 9, 9 আর 2 11, এটাও বিজোড়। ঘ নাম্বার, এক্স প্লাস ওয়াই, এক্স এর মানও 3, ওয়াই এর মানও 3, 3 আর 3 6, এই সেই কাঙ্ক্ষিত জোড় সংখ্যা এক্স প্লাস ওয়াই। তাহলে বোঝা গেল জোড় এবং বিজোড় সংখ্যা প্রমাণ করার জন্য মুখস্থ করার কোনো দরকার নেই, রাদার মান ধরে স্মুথলি ক্যালকুলেশন করতে পারবে। আমি আরেকটি দেখিয়ে হেল্প করছি তোমাদেরকে। এ অবধি দুটোই বিজোড়, দুটোই বিজোড় মানে তো একটু আগেই বললাম দুটোই 3 ধরবে। আবার যদি দুটোই জোড় বলে, দুটোই 2 ধরবে। 92 নাম্বার, দুটোই বাংলা বিএডিসি তে পড়েছে। বাংলাদেশ বিএডিসি এর ফুল মিনিং কে বলবে? Nobody else? বিএডিসি তে চাকরির পরীক্ষা দাও না তোমরা? তন্ময়, 92 পড়ে শোনাও। যদি ক এবং
যদি ক এবং খ উভয় জোড় সংখ্যা হয় বলো তাহলে নিচের করমান কত কোনটি ধরবে? অবশ্যই। করমান, স্যার দুই। করমান, দুই। কোনটা দুই। অবশ্যই বিজোড় হবে? লাইনটা কেটে গেলে 9 মিনিট পরে আর একটু ফিরে আসো অল্প সময়ের জন্য, ঠিক আছে? যেহেতু আজকের টাইটেল তো কমপ্লিট হয়ে গেল। তো নিচে কোনটা অবশ্যই বিজোড় হবে? অপশন দেখি, প্রথম অপশন ক প্লাস 2খ, প্রথম অপশন ক প্লাস 2খ। করমান দুই, খরমানো দুই, দুই দুখানে 4 আর 2 6, এটা জোড় হয়ে গেছে, দুই দুখানে 4 আর 2 6। এরপরে আছে ক খ প্লাস 1, করমানো দুই, খরমানো দুই, দুই দুখানে 4 আর 1 5, এই তো কাঙ্ক্ষিত উত্তর পেয়ে গেলাম 5, এটা বিজোড়। তাহলে বোঝা গেল এ যদি মান ধরে নেওয়া হয় তাহলে উত্তর হয়ে যাবে স্মুথলি, কোনো কষ্ট ছাড়া, সন্দেহ ছাড়া উত্তর হয়ে যাবে। তো আমার মনে হয় পরের লেকচার শিটটা আমরা পরের ক্লাসে শুরু করি, আজকের আমরা মুভ না করি। আমি বরং পরীক্ষার প্রশ্ন দিয়ে দিচ্ছি, তোমরা পরীক্ষা দাও, সাপ্তাহিক পরীক্ষার প্রশ্ন এবং আজকের ক্লাস টেস্টের প্রশ্ন দিয়ে দিই।